হাই এভরিওয়ান। তাহলে হ্যালো অ্যালকেনের ভৌত ধর্মসমূহ আগের ক্লাসে কমপ্লিট হয়নি, তো এই ক্লাসে হ্যালো অ্যালকেনের ভৌত ধর্মসমূহ এবং হ্যালো অ্যালকেনের যে রাসায়নিক ধর্ম সেইগুলো ডিসকাস করব। তাহলেই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের মেজর পার্টটা শেষ হয়ে যাবে। আর বাকি থাকবে বলতে স্টিরিও কেমিস্ট্রির একটু পার্ট, যেটা 11-এর সাথে সম্পূর্ণভাবে লিঙ্ক আছে। তো সেটার একটা সেপারেট ভিডিও দিয়ে দেবো, যেখানে 11-এর টপিকগুলো একটু রিভাইজ হয়ে যাবে, আর এই হ্যালো অ্যালকেন হ্যালোঅ্যারিনের যে স্টিরিও কেমিস্ট্রিটা আছে সেটাও রিভাইজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে হ্যালো অ্যারিনের তাহলে হ্যালো অ্যারিনের ভৌত ধর্মসমূহের প্রথমেই দেখব দ্রাব্যতা। তাহলে ধরো একটা বেঞ্জিন বলয় আছে, সেখানে একটা হ্যালোজেন আছে, তার জন্য এটাকে আমরা হ্যালো অ্যারিন বলছি। তাহলে প্রতিটা কার্বনে হাইড্রোজেন লিঙ্ক আছে। তাহলে এই যে হাইড্রোজেনগুলো, এইগুলো লিঙ্ক আছে কার সাথে? কার্বনের সাথে। তাহলে কার্বনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি নয়, কিন্তু সাইজ ছোট। তাহলে হাইড্রোজেন বন্ডিং করার জন্য কী করতে হয়? যেখানে হাইড্রোজেন যুক্ত আছে তার তড়িৎ-ঋণাত্মকতা বেশি হয় এবং সাইজটা ছোট হতে হয়। কিন্তু এখানে কার্বনের তড়িৎ-ঋণাত্মকতা কম, কিন্তু সাইজ ছোট। তাহলে এক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হবে না। তাহলে হাইড্রোজেন বন্ডিং যদি না হয়, সেই জন্য কী হবে? লিখবে যে হাইড্রোজেন বন্ধন না হওয়ার জন্য হ্যালো অ্যারিনগুলি জলে অদ্রাব্য এবং জৈব দ্রাবকে দ্রাব্য। হলো 2 নম্বর, দ্বিমেরু ভ্রামক। তাহলে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট হলো। তাহলে এখানে ধরো বেঞ্জিনের সাথে ফ্লোরিন আছে, বেঞ্জিনে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। তাহলে এই ক্ষেত্রে কার্বন আর ক্লোরিনের এই বন্ধনের জন্য ডাইপোল মোমেন্টটা ধরো কাজ করবে। কার্বন আর ক্লোরিন বা কার্বন ব্রোমিন বা কার্বন আয়োডিন বা কার্বন ফ্লোরিন, তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেই দিকে ডাইপোল মোমেন্টটা কাজ করবে। তাহলে কার্বন আর ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ওই দিকে ডাইপোল মোমেন্ট কাজ করবে। এখানে ক্লোরিনের বেশি, এখানে ব্রোমিনের বেশি, এখানে আয়োডিনের বেশি। এরপরে যার তড়িৎ-ঋণাত্মকতা যত বেশি, তার ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক তত বেশি। তাহলে এফের সবচেয়ে বেশি হওয়ার কথা, কারণ এফের তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে বেশি। কিন্তু এই এফের ক্ষেত্রে এফে যে লোন পেয়ারটা আছে, ওই লোন পেয়ারটা কী করে? রেজোনেন্স করে। তাহলে রেজোনেন্স করার জন্য একটা রেজোনেন্সজনিত ভ্রামক, যেটাকে মিউ আর দিয়ে লিখছি, মিউ রেজোনেন্স, সেটা ওই মিউ সিগমা বলতে যেটা কাজ করছিল ওই সি আর এফের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য। তাহলে ওই মিউ সিগমার মানটাকে প্রশমিত করবে কিছুটা। তাহলে এখানে যে তুমি মিউ নেট বলতে ওই মিউ সিগমার যে মানটা তুমি পাচ্ছিলে তার মানটাকে কিছুটা কমালো কে? মিউ রেজোনেন্স। তাহলে ওই দুটো মানের ওভারঅল যে মান, সেটাকে আমি মিউ নেট বলছি। সাপোজ মিউ সিগমা হচ্ছে 100, মিউ রেজোনেন্স হচ্ছে 40, তাহলে মিউ নেট কত পাবে? 60। তাহলে ওভারঅল মানটাকে কমিয়ে দিল মিউ রেজোনেন্স, তার জন্য এই মানটা সবচেয়ে কম হয়। মিউ নেটের কার? ফ্লুরোবেঞ্জিনের এই মানটা সবচেয়ে কম। কেন? রেজোনেন্সের জন্য যে রেজোনেন্সজনিত ভ্রামক সেটা বিপরীত দিকে কাজ করছে, হয়েছে। আর বন্ধনের জন্য যে বন্ধনজনিত ভ্রামক সেটা তো উপর দিকে কাজ করছে, কার্বন থেকে ফ্লুরিনের দিকে। তাহলে ওই মানটাকে কমিয়ে দিল মিউ রেজোনেন্সটা। কিন্তু ক্লোরিন আর ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে এই মিউ রেজোনেন্সটা হয় না। কেন বলো তো? ওই ফ্লুরিনের ক্ষেত্রে আছে 2p, কার্বনের ক্ষেত্রেও আছে 2p। তাহলে টুপি ওভারল্যাপের জন্যই ওই মিউ রেজোনেন্সটা দেখা যায়। কিন্তু এখানে ক্লোরিনের আছে 3p, ব্রোমিনের আছে 4p, আয়োডিনের আছে 5p। এই জন্য এদের ক্ষেত্রে মিউ রেজোনেন্সটা দেখা যায় না, শুধুমাত্র এই মিউ সিগমাটাই দেখা যায়। মিউ সিগমা মানে কি? ওই বন্ধনের জন্য যে দ্বিমেরু ভ্রামক, ওটাই। তার জন্য এই ক্লোরোবেঞ্জিনের সবচেয়ে বেশি, তারপরে ব্রোমোবেঞ্জিন, তারপরে আয়োডোবেঞ্জিন, ব্যাস। এরপরে যখন তুমি
ডাই সাবস্টিটিউটেড মানে দ্বি প্রতিস্থাপিত। ধরো বেঞ্জিন আছে, তো এখানে দুটো করে সিএল দিয়েছ, একটা সিএল, তাহলে অর্থতে আছে, মেটাতে আছে আর প্যারাতে আছে। তাহলে এই ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মুভমেন্ট কী হবে? তাহলে এখানেও তো কোনো মিউ রেজোনেন্স কাজ করবে না, তাহলে মিউ সিগমা। তাহলে এই সিসিএলের জন্য এ দিয়ে কাজ করবে, এই সিসিএলের জন্য এ দিয়ে কাজ করবে। তাহলে লব্ধিটা কোন দিয়ে কাজ করবে? এই মাঝ বরাবর, ক্লাস 11-এর জিনিস। এটাও এই বরাবর কাজ করবে, এটাও এই বরাবর কাজ করবে। এখানেও সিসিএল উপর দিয়ে কাজ করবে, এখানে সিসিএল নিচের দিয়ে কাজ করবে। হয়েছে? তাহলে যখন দুটো ডাইপোল মোমেন্ট কাজ করে, আচ্ছা লব্ধিটা এই দ্বিতীয়র ক্ষেত্রে এই দিয়ে কাজ করবে, তৃতীয়র ক্ষেত্রে দেখো একটা কাজ করছে উপর দিকে, একটা কাজ করছে নিচের দিকে, তার জন্য এই ক্ষেত্রে মিউ নেট এই মানটা 0 হবে। কারণ উপর দিকে যে পরিমাণ দ্বিমেরু ভ্রামক কাজ করবে, নিচের দিকেও সেই পরিমাণে দ্বিমেরু ভ্রামক কাজ করবে, তার জন্য ওভারঅল মানটা 0 হয়ে যাবে। আচ্ছা প্রথমটার ক্ষেত্রে দেখো, ওই যে দুটো সি আছে, ধরো এটা একটা সি, এটা একটা সি, তাহলে এদের মধ্যে কোণটা কত? 60 ডিগ্রি। সেকেন্ডের ক্ষেত্রে এই কোণটা কত? 120 ডিগ্রি। তাহলে আমরা কি দেখেছিলাম যে যদি দুটো বন্ডের জন্য ডাইপোল মোমেন্ট μ1 μ2 হয়, তাহলে তাদের যে লব্ধির মানটা কত হয়? √μ1 স্কোয়ার প্লাস μ2 স্কোয়ার প্লাস 2μ1 μ2 cos থিটা। cos থিটাটা কি? ওই দুটা বন্ধনের মধ্যে বন্ধন কোণ। তাহলে এইটা ক্যালকুলেট করার পর এই অর্থর ক্ষেত্রে মানটা সবচেয়ে বেশি হয়, তারপরে মেটার ক্ষেত্রে, তারপরে প্যারার ক্ষেত্রে, কারণ প্যারাটা তো 0। তাহলে এই তিনটের মধ্যে ডাইপোল মোমেন্ট কার বেশি? অর্থ, তারপরে মেটা, তারপরে প্যারা। হলো? আচ্ছা এইগুলো ডাইপোল মোমেন্টের কেস। এরপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। 3 নাম্বার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তাহলে প্রথমে দেখব গলনাঙ্ক। আচ্ছা গলনাঙ্কের ক্ষেত্রে যখন তুমি ওই যৌগগুলো নেবে, যে ফ্লুরোবেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন, আয়োডোবেঞ্জিন, ওই চারটার মধ্যে কার গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে? আয়োডোবেঞ্জিনের। কারণ কি? দেখো আয়োডোবেঞ্জিনের ক্ষেত্রে আয়োডিন আছে, ফ্লুরোবেঞ্জিনের ক্ষেত্রে ফ্লুরিন আছে, ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে ক্লোরিন আছে, আর ব্রোমোবেঞ্জিনের ক্ষেত্রে ব্রোমিন আছে। তাহলে নিচের পার্টটা তো সেম, ওই বেঞ্জিন রিং আছে বা ফিনাইল রিং আছে, শুধু উপরের পার্টটা IBrClF। তাহলে যার ভর বেশি তার গলনাঙ্ক বেশি হবে বা স্ফুটনাঙ্ক বেশি হবে বলতে পারো। তাহলে এই চারটার ক্ষেত্রে তুমি যদি বলো যে কার স্ফুটনাঙ্ক বেশি, যেহেতু এইগুলো লিকুইড ফর্মে থাকে তার জন্য এদের ক্ষেত্রে আমি গলনাঙ্ক কথাটা ব্যবহার করবো না, স্ফুটনাঙ্ক কথাটা ব্যবহার করছি। হয়েছে? তাহলে এই চারটার ক্ষেত্রে যেহেতু আয়োডিনের ভর বেশি, তার জন্য এই স্ফুটনাঙ্কটাও বেশি হবে। তারপরে ব্রোমিনের ভর, তারপরে আয়োডিন, তারপরে ফ্লোরিন। তাহলে যার ভর বেশি হবে তার স্ফুটনাঙ্ক বেশি হবে। হলো? তাহলে কি বলবে? মাস যত বেশি বয়লিং পয়েন্ট তত বেশি। কেন মেল্টিং পয়েন্ট কথাটা ইউজ করলাম না? কারণ এই চারটা যৌগই লিকুইড বা তরল, তাহলে তরলের তো আর গলনাঙ্ক বলে কিছু হয়নি, তাহলে যা হবে স্ফুটনাঙ্কই। আচ্ছা এরপরে এই যে তিনটে যৌগ আমি লিখছি, এর মধ্যে কার গলনাঙ্ক বেশি? আচ্ছা স্ফুটনাঙ্কটা চলছিল, স্ফুটনাঙ্কটাই বলে দিই। তা কার স্ফুটনাঙ্ক বেশি? ধরো প্রথমে আছে এটা, তারপরে আছে প্যারা, তারপরে আছে মেটা। দেখো এদের স্ফুটনাঙ্ক যখন তুমি এক্সপ্লেন করবে, তার জন্য আমাদের দুটো টার্ম লাগবে। কি টার্ম? একটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, আর একটা হচ্ছে সিমেট্রি বা প্রতিসাম্যতা। এই দুটো জিনিস দিয়ে আমরা এদের গলনাঙ্ককে স্ফুটনাঙ্ককে এক্সপ্লেন করব। তাহলে এই প্রথমটার ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেবো কাকে? দ্বিমেরু ভ্রামককে। তাহলে একটু আগেই দেখলাম যে অর্থর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক সবচেয়ে বেশি হয়, তার জন্য এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে সবচেয়ে বেশি। আচ্ছা এই দুটোর ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেব ওই সিমেট্রি বা প্রতিসাম্যতাকে। তাহলে সিমেট্রি জিনিসটা কি? দেখো এই যে প্যারাটা আছে, তার প্যারা যৌগের স্ট্রাকচারটা লিনিয়ার,
তাহলে লিনিয়ার হওয়ার জন্য বা সরলরৈখিক হওয়ার জন্য এরকম অনেকগুলো মলিকুল পাশাপাশি খুব ভালোভাবে থাকতে পারবে, এরকম জিনিসটা আর কি। হয়েছে? এরকম পাশাপাশি থাকার জন্য এরা পরস্পরের সাথে গায়ে লেগে লেগে থাকবে, এই জন্য এদের মধ্যে যে ল্যাটিস শক্তি, ওই শক্তিটা বেশি হবে। তাহলে ল্যাটিস শক্তি বা ফোর্স অফ অ্যাট্রাকশান যত বেশি হবে তার স্ফুটনাঙ্কও তত বেশি হবে। তাহলে অর্থর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক বেশি হওয়ার জন্য এর স্ফুটনাঙ্কটা বেশি। আর প্যারার ক্ষেত্রে কি বলবে, যে ওই সিমেট্রিক্যাল স্ট্রাকচার হওয়ার জন্য ওই মলিকুলগুলো বা অণুগুলা পাশাপাশি থাকতে পারছে, তার জন্য মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশানটা বেশি। ফোর্স অফ অ্যাট্রাকশান বেশি হওয়ার জন্য স্ফুটনাঙ্কটা বেশি হচ্ছে। হলো? আচ্ছা, আর মেটার ক্ষেত্রে তো সেরকম সিমেট্রিক স্ট্রাকচার নয়, তার জন্য ওরকমভাবে পাশাপাশি থাকতে পারবে না, যেরকমটা এই প্যারা স্ট্রাকচারগুলো থাকতে পারছে আর কি। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে। হয়েছে? এরপরে গলনাঙ্ক। তাহলে গলনাঙ্কয় আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব ওই সিমেট্রিকে, সিমেট্রি বা প্রতিসাম্যতাকে। তাহলে যে গঠনগুলা সিমেট্রিক, তাহলে তারা পাশাপাশি থাকতে পারবে। যদি পাশাপাশি থাকতে পারে তাদের ল্যাটিস শক্তিটা বেশি হবে। ল্যাটিস শক্তিটা যদি বেশি হয় তাদের মধ্যে বেশি পরিমাণে বল কাজ করবে, তাহলে সেই বলটাকে ভাঙতে বেশি পরিমাণে তাপ শক্তি লাগবে। তাপ শক্তি যদি বেশি লাগে তার গলনাঙ্কটাও তত বেশি হবে। তার জন্য ওই প্যারার ক্ষেত্রে গলনাঙ্ক সবচেয়ে বেশি হয়। হয়েছে? আর যখন তুমি অর্থ আর মেটার মধ্যে বলবে, তখন অর্থর বেশি হবে। তার এটার ক্ষেত্রে তুমি ব্যবহার করছো সিমেট্রি, আর এই দুটোর ক্ষেত্রে এটাও মনে রাখতে পারো যে অর্থর সিমেট্রিটা মেটার চেয়ে বেশি, বা এইভাবেও বলতে পারো যে অর্থর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক প্যারার চেয়ে বেশি, মেটার চেয়ে বেশি। প্যারাটা তো আগেই হয়ে গেছে, মেটা এর চেয়ে বেশি। তাহলে এই দুটোর ক্ষেত্রে তুমি এই এক্সপ্যানশনটা বলতে পারো। যদিও এটা সিমেট্রি দিয়েই বলা যায়, তাহলে প্যারার ক্ষেত্রে সিমেট্রি থাকার জন্য ওর গলনাঙ্ক সবচেয়ে বেশি, আর অর্থ আর মেটার ক্ষেত্রে ওদের ডাইপোল মোমেন্টের পার্থক্যের জন্য, যেহেতু অর্থের ডাইপোল মোমেন্ট বেশি মেটার চেয়ে, তার জন্য অর্থের গলনাঙ্ক মেটার চেয়ে বেশি। ব্যাস। তাহলে এই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এরপরে হ্যালো এরিনের রাসায়নিক ধর্ম। দেখো, একটা ছবি প্রথমে করা আছে। তাহলে প্রথমে যে জিনিসটা দেখতে হয় যে হ্যালো এরিনগুলা রাসায়নিকভাবে খুব একটা সক্রিয় নয়। কেন? মানে হ্যালো এরিনগুলা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। তার রিজন কি? তাহলে আমরা কি জানি যে ধরো এটা একটা বেনজিন, যখন এখানে তুমি একটা হ্যালোজেন দিচ্ছ, সাপোজ এক্স দিচ্ছ, তাহলে তোমার হ্যালোজেনটা তৈরি হচ্ছে। তাহলে বেনজিনের 3টে ডাবল বন্ড আছে। তাহলে ডাবল বন্ড বা পাই বন্ড ওগুলো তৈরি হয়েছে কি করে? পি অরবিটালের ওভারল্যাপের ফলে। তাহলে দেখো, পি অরবিটালের কিছু লোব উপর দিকে উঠে আছে, যেগুলোকে আমি রেড দিয়ে কানেক্ট করছি। তাহলে এই উপরের লেপগুলো যখন নিজেদের মধ্যে ইন্টারাকশান করে তখন বন্ড তৈরি হয়, আর নিচের লোবগুলো যখন ইন্টারাকশান করে, আচ্ছা অন্য পেন দেখাচ্ছি, দেখো, নিচের লোবগুলো যখন ইন্টারাকশান করে তখন বন্ড তৈরি হয়। তাহলে এইভাবে পাই বন্ডগুলো হয়েছে। আচ্ছা, এরপরে পাই বন্ডগুলো তো একই জায়গায় নেই, ওগুলো ঘুরছে। তার জন্য আমি পুরো কানেকশানটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এই পুরো উপরগুলোকে রেড দিয়ে কানেক্ট করে দিচ্ছি, আর পুরো ওই নিচের লোবগুলোকে এই কালারটা দিয়ে কানেক্ট করে দিচ্ছি। হলো? তাহলে কেসটা কি হলো? ওই যে বেনজিন রিংটা আছে, 6 মেম্বার যে রিংটা আছে,
তার উপরে আর নিচে দেখো একটা ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্বের তৈরি হচ্ছে। তাহলে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব যদি তৈরি হয়, যখন এখানে কেউ ধরো একটা নিউক্লিওফাইল আক্রমণ করতে আসবে, তখন এই ইলেকট্রন ঘনত্বকে ভেদ করতে হবে। তাহলে ইলেকট্রন ঘনত্বকে ও নিউক্লিওফাইলটা ভেদ করতে পারবে না। কারণ কি? কারণ নিউক্লিওফাইলের কাছেও ইলেকট্রন আছে। এই যে ইলেকট্রন ডেনসিটিটা বা ইলেকট্রন ঘনত্বটা রিংয়ের উপর আর নিচে আছে, সেখানেও ইলেকট্রন ঘনত্ব আছে। তাহলে যখনই নিউক্লিওফাইল ইলেকট্রন নিয়ে ওর কাছে আসবে, তখন কি করবে? ধরো এই নিউক্লিওফাইলটা এই কার্বনের কাছে আসতে চাইছে, তারপরে এখানে আক্রমণ করে এই এক্সটাকে বের করতে চাইছে। তাহলে এখানে ওই কার্বন পর্যন্ত ওই নিউক্লিওফাইলটা পৌঁছাতে পারবে না। কেন পৌঁছাতে পারবে না? কারণ ওই বেঞ্জিন রিংয়ের উপর আর নিচে যে ইলেকট্রন ঘনত্ব আছে, ওই ইলেকট্রন ঘনত্বটা ওই নিউক্লিওফাইলকে রিপালশন করবে। ইলেকট্রনকে তো রিপালশন করে, তার জন্য ওই রিপালশনের ফলে ওই নিউক্লিওফাইলটা ওই কার্বনে পৌঁছাতেই পারবে না। তাহলে পৌঁছাতে যদি না পারে, ওখানের হ্যালোজেনটা বেরোবে না। হয়েছে? এরপরে সেকেন্ড রিজন, তোমার বেঞ্জিনের সাথে যে হ্যালোজেনটা আছে, ধরো এটা বেঞ্জিন, এখানে ধরো হ্যালোজেন আছে। তাহলে হ্যালোজেনে তো লোন পেয়ার থাকে। তাহলে লোন পেয়ার থাকার ফলে এরা কি করবে? রেজোনেন্স করবে। তাহলে রেজোনেন্স করার জন্য ওই যে সিঙ্গেল বন্ড ছিল, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ওটা কি হয়ে যাবে? ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করবে। তাহলে ডাবল বন্ড ক্যারেক্টার যদি লাভ করে, সিঙ্গেল বন্ড চেয়ে ডাবল বন্ড বেশি স্ট্রং, তাহলে সেটা আর বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে না। তাহলে এইগুলো গেল বেসিক রিজন যে জন্য হ্যালো এরিনগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। কিন্তু বিক্রিয়া করানো যায় খুব এক্সট্রিম কন্ডিশনে বা অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াগুলো জোর করে হলেও করানো যায়। হয়েছে? তাহলে এটা একটু লিখে রাখবে যে হ্যালো অ্যারিনগুলি সহজে নিউক্লিওফাইল না লিখে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কারণ কার্বন হ্যালোজেন বন্ধনটি রেজোনেন্সের মাধ্যমে দ্বিবন্ধন চরিত্র লাভ করে। তাই কার্বন হ্যালোজেন বন্ধনটি সহজে ভাঙা যায় না। এটা গেল একটা রিজন। সেকেন্ড রিজন, অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে বেঞ্জিন বলয়ের উভয় পৃষ্ঠে ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়। তাই নিউক্লিওফাইলকে লিভিং গ্রুপের কাছে আসতে দেয় না। ব্যাস এই দুটো রিজন লিখলেই হবে। আচ্ছা, এরপরে রাসায়নিক মানে হ্যালো এরিনের রাসায়নিক বিক্রিয়া সমূহ। হয়েছে? তাহলে ধরো তোমার কাছে ক্লোরোবেঞ্জিন আছে। তাহলে এখানে তুমি যদি NaOH দ্রবণ দাও 6 থেকে 8%, মানে 100 ml দ্রবণে বা 100 গ্রাম দ্রবণে 6 থেকে 8 গ্রাম NaOH আছে, এরকম একটা দ্রবণ। পার্সেন্টেজ মনে রাখার দরকার নেই। এখানে দিচ্ছ তুমি 300 ATM চাপ আর 350 ডিগ্রি সেন্টিগ্রেড। বলেছিলাম না
যে যদি রিয়াকশান করাতেই হয় তাহলে টেম্পারেচার বা প্রেশার খুব বেশি রাখতে হবে, মানে এক্সট্রিম কন্ডিশন রাখতে হবে, তাহলেই বিক্রিয়া করবে। তাহলে এখানে 300 ATM চাপ আর 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি রাখো তাহলে কি হবে, এখানের হাইড্রোজেন NaOH হাইড্রোজেন আর ওই Cl মিলে HCl তৈরি করবে, আর ওটা হয়ে যাবে ONa। তাহলে Clটা বেরিয়ে গেল, এখানে এইচের সাথে HCl তৈরি করলো, আর ওটা কে ঢুকবে, ONa ঢুকবে। এখানে দিয়ে দাও ডাইলুট HCl বা লঘু HCl, তাহলে কি হবে, Na আর Cl এর সাথে NaCl আর হাইড্রোজেনটা ওখানে ঢুকে যাবে। তাহলে কি তৈরি হলো, ফেনল বেঞ্জিনে OH, যেটাকে ফেনল বলা হয়। এটা গেল ফার্স্ট বিক্রিয়া। 2 নাম্বার, ধরো ক্লোরোবেঞ্জিন, তার প্যারা পজিশনে একটা NO2 দেওয়া আছে। এখানে তুমি দিলে 15% NaOH দ্রবণ, 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর 2 নম্বরে ডাইলুট বা লঘু HCl। তাহলে এখানে কী হবে, আগের মতোই দেখো, প্রথমে কী হয়েছিল ONa, তারপরে OH। এখানে দুটো স্টেপ একসাথে দেখানো আছে, যে 1 নাম্বার স্টেপে দিচ্ছ তুমি NaOH দ্রবণ 170 ডিগ্রি তাপমাত্রা আর ডাইলুট HCl, তাহলে এখানেও Cl এর জায়গায় OH লিখে দেবে। হয়েছে? আচ্ছা, এরপরে 3 নাম্বার, অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। তাহলে NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া কীভাবে করানো হবে, তাহলে ধরো তোমার কাছে আছে ক্লোরোবেঞ্জিন, এখানে তুমি দিলে NH3 অ্যামোনিয়া, তার সাথে Cu2O, যেটা কী হিসাবে কাজ করে, অনুঘটক হিসাবে, মানে বিক্রিয়ার বেগটা বাড়াতে সাহায্য করে, আর সেরকম কিছু এর রোল নেই। এরপরে 475 কেলভিন তাপমাত্রা আর 60 ATM প্রেশার হলো। তাহলে এখানে Cu2 হচ্ছে অনুঘটক, টেম্পারেচার প্রেশারটা না মনে রাখলেও চলবে। তাহলে এখানে কি হবে, NH3 একটা হাইড্রোজেন আর এই Cl HCl তৈরি করবে, আর ওখানে একটা NH2 ঢুকে যাবে। তাহলে Cl আর হাইড্রোজেন মিলে HCl তৈরি করলো, আর NH2টা ওখানে ঢুকে গেল। তাহলে এমিন গ্রুপ দ্বারা প্রতিস্থাপন হয়ে গেল। এরপরে নেক্সট 4 নাম্বার, NaNH2 এবং লিকুইড অ্যামোনিয়া এর সাথে বিক্রিয়া, NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া। তাহলে কি হবে, তাহলে ধরো তোমার কাছে ক্লোরোবেঞ্জিন আছে, দেখো বিক্রিয়াটা আমি করে দেখাচ্ছি। তাহলে এখানে তুমি NaNH2 দিয়েছো, যেটাকে সোডামাইড বলা হয়। তাহলে Na প্লাস NH2 মাইনাস, তাহলে ক্লোরিনের অর্থ পজিশনে যে হাইড্রোজেন আছে ওই হাইড্রোজেনটা নেবে কে, NH2। তাহলে NH2 কোন হাইড্রোজেনটা নেবে, এই বাম দিকেরটাকে। কেন, কারণ ডান দিকের হাইড্রোজেনটা যদি নিয়ে নেয় তাহলে এখানে কার্বন হাইড্রোজেনের দুটো ইলেকট্রন শিফট হবে, আর এই Clটা বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি হবে, তাহলে পরপর এই 3টে ডাবল বন্ড অবভিয়াসলি স্থায়ী নয়, তার জন্য এটা হবে না। হয়েছে? তাহলে হাইড্রোজেনটা নেবে কোন থেকে, ওই বাম দিকে যে হাইড্রোজেনটা আছে ওখান থেকে। তাহলে এই হাইড্রোজেনটা নিল, হাইড্রোজেন নেওয়ার পরে ওই যে কার্বন হাইড্রোজেনের দুটো ইলেকট্রন, ওই দুটো ইলেকট্রন আসবে এই কার্বন কার্বনের মাঝে, তার ফলে এই যে Clটা ওখান থেকে বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি হবে, তাহলে এটা ডাবল বন্ড ছিল, একটা নতুন বন্ড হওয়ার জন্য ট্রিপল বন্ড হয়ে যাবে, এখানে দুটো ডাবল বন্ড। এরপরে আবার তো NaNH2 আছে, তাহলে Na প্লাস NH2 মাইনাস, তাহলে এই ট্রিপল বন্ডের কার্বনেও অ্যাটাক করবে। অ্যাটাক যখনই করবে একটা বন্ড ভেঙে দুটো ইলেকট্রন এই কার্বনের মাথায় চলে আসবে। তাহলে এখানে দুটো ইলেকট্রন চলে এসছে, নেগেটিভ চার্জ, এখানে অ্যাটাক করেছে NH2, ব্যাস। এরপরে NH3 আছে ওখানে, আমি NH3টাকে কীভাবে লিখছি, তাহলে ওই নেগেটিভ চার্জটা একটা হাইড্রোজেন নেবে, আর নাইট্রোজেন হাইড্রোজেনের দুটো ইলেকট্রন নাইট্রোজেনের মাথায় চলে যাবে। তাহলে এটা ডাবল বন্ড হয়ে যাবে, আর এটা NH2, ব্যাস। তাহলে এইভাবে বিক্রিয়াটা করানো যায়। ওকে, তাহলে
যদি বলি যে এই বিক্রিয়াটা কী হবে, ধরো সিএল আছে, এর অর্থ পজিশনে OCH3 আছে আর CH3 আছে, তাহলে এই বিক্রিয়াটা কী হবে, NaNH2 লিকুইড অ্যামোনিয়া। তাহলে এই বিক্রিয়াটা কী হবে, তাহলে দেখো সিএল এর অর্থ পজিশনে তোমার হাইড্রোজেন দরকার, তাহলে তো হাইড্রোজেনটাকেও NH2- নেবে। তাহলে এখানেও দেখো সিএল এর অর্থ পজিশনে 4টা বন্ড হয়ে আছে, এখানেও সিএল এর অর্থ পজিশনে 4টা বন্ড হয়ে আছে, মানে কোনো হাইড্রোজেন নেই। তাহলে হাইড্রোজেন যদি না থাকে তাহলে কোনো বিক্রিয়া হবে না, তাহলে নো রিয়াকশান। তো এটা নো রিয়াকশান হলো। এরপরে নেক্সট বিক্রিয়া সায়ানো মানে CN গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। তাহলে ধরো ব্রোমোবেঞ্জিন আছে, সেখানে তুমি দিলে CuCN আর পিরিডিন, তাহলে কী হবে, আচ্ছা পিরিডিনটা কী হিসাবে কাজ করে, দ্রাবক হিসাবে কাজ করে, আর এখানে একটু তাপমাত্রা দেওয়া হয় 475 কেলভিনের মতো, তাপমাত্রা মনে রাখার খুব একটা দরকার নেই। তাহলে এখানে CuBrটা বেরিয়ে যাবে আর ওখানে একটা CN ঢুকে যাবে, তাহলে CN ঢুকে গেল আর CuBrটা বেরিয়ে গেল। আচ্ছা এরপরে 6 নাম্বার নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া মানে কি, NO2 গ্রুপ ঢুকবে। তাহলে ধরো তোমার কাছে ক্লোরোবেঞ্জিন আছে, তাহলে সেই অভিবিন্যাসের তত্ত্বই তোমরা দেখেছো যে যখন আগের থেকেই কোনো একটা গ্রুপ থেকে যায় বেঞ্জিন রিংয়ে, ও ঠিক করে দেয় যে আপকামিং গ্রুপটা কোথায় আসবে। তাহলে কনসেন্ট্রেট HNO3 কনসেন্ট্রেট H2SO4 এদের সাথে বিক্রিয়ায় কী গ্রুপ ঢোকে, NO2 গ্রুপ ঢোকে। তাহলে সিএলটা কি, অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাহলে সিএলটা একবার অর্থ পজিশনে ঢুকবে আর একবার প্যারা পজিশনে ঢুকবে, তাহলে দুটো প্রোডাক্ট লিখে দেবে। তাহলে সিএল এর অর্থ পজিশনে একবার NO2 আর সিএল এর প্যারা পজিশনে একবার NO2, কোনটা মেজর প্রোডাক্ট, যেটা প্যারা পজিশনে আছে, হয়ে গেল। এরপরে 7 নাম্বার সালফোনেশন বিক্রিয়া। তাহলে সালফোনেশন বিক্রিয়ায় কী হয়, SO3H গ্রুপটা ঢোকে, বিকারক কী থাকে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তাহলে যখন তুমি ধরো ক্লোরোবেঞ্জিনে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড দিয়েছ, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তার সাথে একটু হিট, কী হবে, SO3H গ্রুপটা ঢুকবে একবার অর্থ পজিশনে একবার প্যারা পজিশনে, কোনটা মেজর প্রোডাক্ট হবে, যেটা প্যারা সেটা হচ্ছে মেজর প্রোডাক্ট, লিখে নেবে। এরপরে ফ্রিডেল ক্রাফট, এক সেকেন্ড, ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া। তাহলে ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া কী ছিল মনে আছে নিশ্চয়ই। তাহলে ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া দুরকম হয়, ক্লাস 11-এ ছিল, তাও বলে দিচ্ছে একবার। একটা হয় অ্যালকাইলেশন, মানে এখানে অ্যালকাইল গ্রুপ ঢুকবে, আর 2 নম্বর হয় অ্যাসাইলেশন, মানে এখানে অ্যাসাইল গ্রুপ ঢুকবে। তাহলে ধরো তোমার কাছে আছে ক্লোরোবেঞ্জিন, তুমি দিচ্ছ CH3Cl আর অনাদ্র AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে কি বলেছিলাম, অ্যালকাইলেশনের ক্ষেত্রে ওই Cl বাদ দিয়ে যে গ্রুপটা থাকবে, যে অ্যালকাইল গ্রুপটা থাকবে, এখানে কি অ্যালকাইল গ্রুপ আছে, CH3, তাহলে Cl বাদ দিয়ে যে অ্যালকাইল গ্রুপটা থাকবে সেটা দুটো পজিশনে ঢুকবে, একটা অর্থ পজিশনে আর একটা প্যারা পজিশনে, এটাই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তাহলে Cl এর অর্থ পজিশনে একবার CH3 ঢুকবে আর Cl এর প্যারা পজিশনে একবার CH3 ঢুকবে। তাহলে Cl বাদ দিয়ে যে অ্যালকাইল গ্রুপটা আছে, যেমন এখানে CH3 আছে, সেটা একবার অর্থ পজিশনে ঢুকবে
আর একবার প্যারা পজিশনে ঢুকবে। আচ্ছা, অ্যাসাইলেশন মানে কি? ধরো ক্লোরোবেঞ্জিন আছে, এখানে তুমি দিচ্ছ CH3COCl আর অনাদ্র AlCl3 হলো। তাহলে এখানে Cl বাদ দিয়ে যে অ্যাসাইল গ্রুপটা আছে মানে COCH3টা, সেটাও একবার অর্থ পজিশনে ঢুকবে, একবার প্যারা পজিশনে ঢুকবে। তাহলে এখানে Cl এর অর্থ পজিশনে একবার COCl ঢুকবে, সরি COCH3 ঢুকবে, আর প্যারা পজিশনে একবার CH3 ঢুকবে। কোনটা মেজর? অবভিয়াসলি প্যারা। হয়েছে? এটা গেল অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন। এরপরে নেক্সট রিয়াকশান হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়া, 1 নাম্বার ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া যেরকম হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে হয়েছিল সেরকম হ্যালো অ্যারিনের ক্ষেত্রেও হবে। ধরো ব্রোমোবেঞ্জিন আছে, এখানে তুমি ম্যাগনেসিয়াম দিচ্ছ আর ড্রাই ইথার দিচ্ছ, তাহলে কী হয়ে যাবে? ওটা MgBr হয়ে যাবে, যেটাকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। তাহলে এখানে MgBr। আচ্ছা, 2 নাম্বার ধরো, আচ্ছা এটা A এটা B দিয়ে দাও, আর লিথিয়ামের সাথে বিক্রিয়া। লিথিয়ামের সাথে বিক্রিয়া যেরকম হ্যালো অ্যালকেনে হয়েছিল সেরকম সেম হ্যালো অ্যারিনে হবে। তাহলে এখানে ধরো তোমার ক্লোরোবেঞ্জিন আছে, এখানে তুমি লিথিয়াম দিচ্ছ, কি হবে? ওই Cl এর জায়গায় একটা লিথিয়াম ঢুকে যাবে আর LiCl হয়ে যাবে, যেরকমটা আগে হয়েছিল। তাহলে এখানে Li প্লাস LiCl। নেক্সট ধরো কপারের সাথে বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলা হয় উলম্যান বিক্রিয়া। হয়েছে? তাহলে কি করতে হয়? যেরকম সোডিয়ামের সাথে হ্যালো অ্যালকেনের বিক্রিয়া হয়েছিল সেরকম কপারের সাথে বিক্রিয়া হয়। তাহলে তুমি যে হ্যালো অ্যারিনটা নেবে, যেমন বেঞ্জিনের সাথে ধরো আমি আয়োডিন নিয়েছি আর কপার নিয়েছি, হয়েছে? তাহলে বিক্রিয়াটা করার সময় কি করবে? 2টো আয়োডোবেঞ্জিন লিখবে, তারপরে 2টো কপার লিখবে, যেরকম সোডিয়ামের সাথে হয়েছিল আর কি। তারপরে ওখান থেকে 2টো CY বের করে দেবে। তাহলে কি তৈরি হবে? তাহলে 2টো বেঞ্জিন পাশাপাশি যুক্ত হয়ে যাবে, তার সাথে 2টো CUI তৈরি হবে। এই যে 2টো বেঞ্জিন পাশে যুক্ত হয়ে গেছে, এটার নাম হচ্ছে বাইফিনাইল হলো। আচ্ছা, নেক্সট লাস্ট হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া। তাহলে সোডিয়ামের সাথে বিক্রিয়া আগের ক্ষেত্রে বলেছিলাম যে 2টো সোডিয়াম লিখতে হয়, 2টো অ্যালকিল হ্যালাইড লিখতে হয়, তারপর ওখান থেকে 2টো NaCl বা NaBr বা NaI বের করে দিতে হয়, আর 2টো অ্যালকিলকে বা অ্যালকাইল গ্রুপকে যুক্ত করে দিতে হয়। তাহলে এই সোডিয়ামের সাথে বিক্রিয়া যেটা ওখানে হয়েছিল সেটা হচ্ছে উর্জ বিক্রিয়া, যেটা দেখিয়েছিলাম। তাহলে সোডিয়ামের সাথে বিক্রিয়া 3 রকম হয়। একটা হচ্ছে উর্জ। তাহলে উর্জ বিক্রিয়া কী হয়েছিল? 2টো তুমি অ্যালকিল হ্যালাইড নিয়েছিলে আর ড্রাই ইথারটা সলভেন্ট ছিল, কি তৈরি হবে? CH3 মানে অ্যালকেন তৈরি হচ্ছিল, হয়েছে? আর একটা হয় উর্জ ফিটিক। উর্জ ফিটিক। তাহলে এখানে কি করা হয়? একটা অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়, ধরো CH3I নিলাম, 2টো সোডিয়াম তো নিতেই হবে, আর একটা অ্যারাইল হ্যালাইড, ধরো আয়োডোবেঞ্জিন নিলাম। তাহলে একটা অ্যালকিল একটা অ্যারাইল, যখন 2টো অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়, 2টো সোডিয়াম নেওয়া হয়, সেটা হচ্ছে উর্জ। একটা অ্যালকিল একটা অ্যারাইল তার সাথে 2টো সোডিয়াম, সেটাকে বলা হয় উর্জ ফিটিক। তাহলে কী হবে? এখানে CH3 এর সাথে বেঞ্জিন। আচ্ছা, আর একটা বিক্রিয়া হয় ফিটিক। তাহলে ফিটিকে কী হবে? 2টোই অ্যারাইল হ্যালাইড হবে। তাহলে ধরো 2টো আয়োডোবেঞ্জিন আছে, তাহলে 2টো আয়োডোবেঞ্জিনে তুমি 2টো সোডিয়াম দিলে, তারপরে বিক্রিয়া করাবে, এখানেও ড্রাই ইথার থাকবে। তাহলে এখানে 2টো NaI বেরিয়ে গেল আর 2টো বেঞ্জিন রিং পাশাপাশি যুক্ত হয়ে গেল। এটা হচ্ছে ফিটিক বিক্রিয়া, হয়েছে? তাহলে এটাও বাইফিনাইল। তাহলে এই গেল তোমাদের এই চ্যাপ্টার পুরোটা কমপ্লিট। আচ্ছা, এরপরে লাস্ট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে তোমাদের স্টিরিওকেমিস্ট্রিটা, যেখানে 11-এর একটু রিভিশন করা হবে। থ্যাংক ইউ।